আমার বিয়ের প্রায় ২০ বছর পর আজকে আমি কোনো পরপুরুষের মজা পেলাম। আজকে আমি কোনো পরপুরুষ আমাকে ইচ্ছে মতো মজা দিয়েছে। বন্ধুরা, আমার স্বামী একজন সিঙ্গাপুর প্রবাসী। সে আমাকে ঠিকঠাকভাবে আসলে ওইভাবে দিতে পারে না। আর কেন দিতে পারে না আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তার কারণ হচ্ছে আমার স্বামী একজন বিজনেসম্যান। সে একজন সিঙ্গাপুর প্রবাসী। সে দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুরে থাকার জন্য আমার বয়সটা যেন এভাবেই শেষ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার জীবন যৌবন সব কিছুই যেন এভাবেই থেমে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আজকে আমার ছেলের বন্ধু রাকিব আমার সঙ্গে আসলে এইরকম একটু ও জোর করে এক প্রকার আমার সঙ্গে এই কাজটি করেছে। আসলে আমার এই ঠাসা শরীর, আমার মতো একটা ঠাসা মালকে দেখে ও আর নিজেকে একেবারে আর কন্ট্রোলে রাখতে পারে নাই। ও আমাকে বলতেছে, আন্টি আপনি আমার নামে জেল মামলা টামলা যা কিছু দেয়ার দিয়েন, আগে আপনারা একটু খাইতে দেন আন্টি। আসলে এইরকম মানে আন্টি পাগল ছেলে আমি খুব কম দেখেছি বন্ধুরা। আমি তো কি বলবো, এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনটা বোধহয় এখানেই থেমে যাবে। আমি ভাই বিয়ে করেছি প্রায় ২০ বছর। আমার একটা ১৮ বছরের একটা ছেলে আছে। দুদিন পর ওকে আমি বিয়ে দিব। এখন কি আর নিজের জীবনের সুখের কথা চিন্তা করা যায় নাকি? তার উপর আবার আমার স্বামী, তার কথা আর কি বলবো। সারা জীবন সে আমাকে টাকার বিছানায় আমাকে ঘুম পাড়াইলো, কিন্তু সুখের বিছানায় সে আমাকে কখনোই ঘুম পাড়াতে পারে নাই। জানেন, আমার জীবনে এটা সবচেয়ে বড় একটা কি বলবো, সবচেয়ে বড় একটা অকৃতজ্ঞ একটা মানে একটা আকাঙ্ক্ষা যে সাধারণ মানুষের জীবনে বিয়ের আগেও মনে করেন পরপুরুষের সঙ্গে এটা করে, বিয়ের পরেও। কিন্তু বন্ধুরা, আমি সালার বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়েও আমি পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুবই মজাদার হতে যাচ্ছে। আর আজকের এই গল্পটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা একেবারেই প্রথম থেকে আমি শুরু করি। কি বলো, তোমরা কি বলো বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, গল্পটা শুরু করতেছি জাস্ট একটু রিকোয়েস্ট করলাম। তার কারণ হচ্ছে আমার চ্যানেলটা একদম নতুন। তো তোমরা যারা যারা এই ধরনের গল্প শুনতে নিয়েই আমাদের বাস্তব জীবনের গল্প শুনতে খুব বেশি ইন্টারেস্টিং বোধ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। জাস্ট এতটুকুই রিকোয়েস্ট। আর গল্পটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, না হলে গল্পের আগা গুড়া মাথা কোনো কিছুই তোমরা বুঝবে না বন্ধুরা। আচ্ছা তাহলে শুরু করি বন্ধুরা। আসলে আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসছিলাম, আর আমি জানি যে আমার স্বামী ছিল একজন সিঙ্গাপুর প্রবাসী। আমার মা বাবা যারাই আত্মীয় স্বজন ছিলেন, বিয়েতে যারা মত দিয়েছিলেন, তারা আমার এই জামাইকে দেখে তারা পছন্দ করেছিল। তার কারণ হচ্ছে জামাইয়ের অনেক টাকা পয়সা, ডুপ্লেক্স বাড়ি, টাকা পয়সা, সোনা দানা গহনা, কোনো কিছুর কোনো দায়ী অভাব ছিল না, সব কিছুই আছে। কিন্তু জামাই সিঙ্গাপুর থাকে। তবে বিয়ের আগে কথা হচ্ছিল বেশ কয়েকবার যে উনি আমাকে, এমনও হতে পারে আমাকে ওনার সঙ্গে সিঙ্গাপুরও নিয়ে যাবেন। কিন্তু বিয়ের পর আর সেটা হলো না। উনি মানা করলেন, কারণ উনার এত বড় ভারী, এটা আমাকে দেখাশোনা করতে হয়। তার উপর আবার আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের একটা দায়িত্ব নিতে হয়, তাদের দেখভাল করতে হয়। আর আমাদের বাড়ি ছিল একটু টাউন সাইডে, ঠিক আছে? যার কারণে মনে করেন যে আমাদের বাজার হাট সব কিছুই পাশাপাশি ছিল। মানে অত একটা প্যারা বা অত একটা ঝামেলা হতো না আর কি। তো বিয়ের পর আমার স্বামী আমাকে যেমন মনে করেন যে টাকা পয়সা সুখ দিয়েছে, ঠিক তেমন আমাকে শারীরিক সুখ দিয়েছে। হ্যাঁ, এটা আমি কখনোই অস্বীকার করব না। আমার স্বামী আমাকে বিয়ের পরে আমাকে যথেষ্ট আমার আদর করেছে। যখন যেটা আমার লাগে আমাকে কিনে দিয়েছে। এবং রাতের বেলা তো বাইক কি বলবো, স্বামী স্ত্রীর ব্যাপার, এগুলো তো পাবলিক প্লেসে বলা যায় না। তারপর আপনাদেরকে বলতেছি আমার জীবনের কাহিনীটা বলার জন্য।
সে আমাকে ভরপুর আদর করতো। রাতে সে আমাকে অনেক অনেক আমার চাহিদা মতো সে আমাকে আদর করতো। মানে সে এতটাই শক্তিশালী ছিল। তো আমি ভাবছিলাম যে উপরওয়ালা হয়তো আমাকে টাকা পয়সাওয়ালা একজন জামাই দিছে দিছে, তার উপর আবার খুব ভালো মনের একটা জামাই দিছে। এই জামাইটা আমার জন্য পুরা পাগল। আমারে দিনে এত আদর করে, এত ইয়ে করে, রাতের বেলা ভাই চুলের মুঠিগুলো ধরে হো হো রে আদর রে সেই সেই আদর মামা সেই, বুঝছো? মানে আপনাদের ভাইয়ার কথা কি বলবো, সে তো খুব রোমান্টিক ছিল, খুব রোমান্টিক ছিল ভাই, খুব রোমান্টিক। মানে তার কথা ভাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ভাই, এতটা রোমান্টিক ছিল। মানে আমার চুলগুলো একটু লম্বা ছিল তো, মনে করো মাথা থেকে একদম ওই কোমর পর্যন্ত চুলগুলো আসতো, আর খুব সিল্কি চুল ছিল। সে আমার মানে আমাকে যখন সে আদর করতে আসতো, আদর করতে আসলেই আগে আবার চুলগুলো সে হাত দিবে, হ্যাঁ, আমার চুলগুলো সে হাত দিয়ে নাড়বে, সে একটু গ্রাম নিবে আর আমাকে বলবে, হ্যাঁ আমার নাম ছিল লাইলা, বলবে লাইলা উফ মাগার তুমি যেমন একটা মাও তেমনি তোমার একটা চুলগুলাও তোমার দারুণ, এই চুলগুলো তুমি কেমনে বানাইছো? আমি তখন তাকে বললাম আসলে কি বলবো, ছোটবেলা থেকেই মানুষের অনেক স্বপ্ন থাকে, অনেক শখ থাকে অনেক কিছুতেই। আমার কোনো স্বপ্ন ছিল না, কোনো মানে শখও ছিল না ওইভাবে। আমার শুধু একটাই শখ ছিল যে আমার চুলগুলোকে আমার যত্ন করতে হবে, মানুষ সুন্দর হচ্ছে তার চুল দিয়ে। সো আমি বললাম আপনার কি আমার চুলগুলো পছন্দ হয়েছে? তখন সে আমাকে বললো আরে পছন্দ হয়েছে মানে, হ্যাঁ এটা তুমি কি বলো, হ্যাঁ পছন্দ হয়েছে মানে, তোমার চুলগুলা তো আমি পুরো ফিদা। শোনো তোমার চুলে হাত দিতে একটা আলাদা একটা নেচার, একটা ভাইবস আছে মামা, একটা আদর লাগে একটা। তাছাড়া উফ তোমার চুলের গ্রামটা না আমার সেই ভাল লাগে। মানে আপনাদের দুলাভাই আমাকে এই কথাগুলো বলতো, বুঝছেন? মানে কি যে বলবো বন্ধুরা, মানে মেয়ে মানুষ তো আমরা একটু, জামাই যদি আমাদের একটু প্রশংসা করে, মানে এতেই কিন্তু আমরা অনেক 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 খুশি আমরা। তো আমার জামাই বিয়ের পর মানে প্রথম প্রথম নতুন নতুন অবস্থায় সে আমার এইরকম প্রশংসা করে, আসলে আমি তো তাকে পুরো মানে কি বলবো, তার উপর পুরো ফিদা হয়ে গেছে যে একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে। আমার চুলের প্রশংসা, তারপর হচ্ছে আমার এই রূপচর্চার প্রশংসা, তারপর হচ্ছে আমি কিভাবে খাই, হাত গাল ঠ্যাং, মানে এভরিথিং সব কিছু প্রশংসা, এত প্রশংসা করতো। মানে সত্যি সত্যি আমি মানে তার প্রতি একদম পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। যে আমি একটা সময় ভাবছিলাম যে মানুষটা হয়তো সত্যি অনেক ভালো, কারণ এরকম সচরাচর মানুষ কিন্তু খুব একটা বেশি পড়ে না। তাছাড়া যা খাইতে চাইতাম, হ্যাঁ যখন যেটা শপিং, বছরে 2টা ঈদ, যখন যেটা লাগতো কাপড় চুপড় থেকে শুরু করে যা খাইতে চাইতাম সব কিছুই। এমনকি এও হয়েছে যে কক্সবাজার যে টুরিস্ট স্পট, বেশ কয়েকবার কিন্তু ওই জায়গাতেও কিন্তু আমরা গিয়েছি, মানে প্লেনে করে, তাও আবার বিমানে চড়ে, ঠিক আছে বিমানে চড়ে গিয়েছি, এনজয় করে ঘোরাফেরা করে আবার চলে এসেছি। সো সে এক প্রকার মনে করেন যে আমার মন জিতে নিয়েছিল। তো যাই হোক, মানে দিনের বেলা তো মনে করেন যা করতে করতো, সে একটু মনে করেন প্রবাসী মানুষ তো দেশে আসছে, এখন তার কোনো কাজ কাম নাই, ওই কিছু পুরনো বন্ধু টন্ধু আছে তাদের সঙ্গে মাত করে দেখা সাক্ষাৎ করে। আর রাতের বেলায় বন্ধুরা রাতের বেলা বুঝছেন, এই কথাটা আমার এখনো মনে পড়ে, 20 বছর আগের ঘটনা, ঠিক আছে। আমার এখন মনে পড়লে জানি না কেন জানে খুব বেশি হাসি পায় আমার, যে এইরকম মানে সে আমার ছিল, অথচ আজকে সে বিদেশে পড়ে আছে। তো সে কি করতে জানেন, আমার চুলের মুঠিগুলো তো বাঁধা থাকতো, তো চুলের মুঠিটা ধরতো পিছন থেকে, চুলের মুঠিটা ভালো করে পেঁচিয়ে ধরে তারপর যে মামা একটা কাজ কি শুরু করতো, সেই কি মানে পাগলা গুড়া, কে আর থামায়। আমি বললাম আপনি প্রবাসে থাকেন, আমি শুনেছি যারা প্রবাসী হয় বা যারা বিদেশে থাকে তাদের অত একটা পাওয়ার নাই, তবে আপনার যে পাওয়ার দেখলাম সে আমাকে বলে আরে কে বলছে এগুলো ফাও কথা, আমরা যে খাবার খাই এগুলা কি বাঙালি খায় নাকি? হ্যাঁ আমরা অরিজিনাল ফল ফ্রুটস সব কিছু খাই, তাছাড়া বিদেশের যে ওষুধ সব একদম মেডিসিন ছাড়া, ঠিক আছে।
তো যাই হোক, সে আর এইরকম ভালোবাসা পেয়ে আমি খুব আপ্লুত ছিলাম। মানে আমার বিবাহিত জীবন খুব মধুর ছিল, খুব সুখের ছিল আমার বিবাহিত জীবন। কিন্তু বন্ধুরা, এই সুখটা খুব বেশি দিন আমার কপালে জুটলো না। মানে বাস্তব কথা হচ্ছে এইটা, সে কিছুদিন পর, মানে প্রায় 6 মাস পর সে বলল, লাইলা, অনেকদিন তো বাড়িতে থেকেছি, আর বসে খেলে তো রাজার বান্দারও ফুরিয়ে যায়। আসলে আমি সিঙ্গাপুর থেকে ছোটবেলার থেকে আছি, তো ওইখানে আমার বেশ কিছু ব্যবসা বাণিজ্য আছে, বেশ কিছু শপিং মল দোকান আছে, ওইগুলো আমাকে সামলাতে হয়। তো আমাকে যেতে হবে, আর আমি চেষ্টা করব, আই হোপ, যদি তোমাকে নেওয়া যায়। আসলে আমার মা বাবা বাড়িতে, বুঝছো তো, এখন যদি আমি তাদেরকে রেখে তোমাকে নিয়ে যাই, তাহলে তারা কি বলবে বলো তো? বলবে আমার সুখের জন্য আমি তোমাকে বিদেশ নিয়ে গেছি, তাদের যে একটু সেবা যত্ন করতে হবে, একটু হেল্প করতে হবে, তখন তারা আমাকে মনে মনে গালি দিবে। তো যাই হোক, তুমি এখানেই থাকো। আমিও বললাম ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন সেটাই। তারপর বন্ধুরা, সে আমাকে রেখে প্রায় 6 মাস পর বিদেশে চলে গেল। এই যে 6টা মাস, মানে আমি এই ঘটনাগুলো, এই দিনের আমি কিভাবে বলবো? সে আমাকে প্রতিটা রাত চুলের মুঠি ধরে, কাপড়ের আঁচল ধরে, দরজা বন্ধ করে, কখনো বা সোফায়, কখনো বা খাটে, হ্যাঁ, কোনো ছিল না আমাদের, রোমান্সের কোনো ছিল না। কিন্তু আজকে বন্ধুরা, সে যে আমাকে ছেড়ে চলে গেল সেই দূর প্রবাসে সিঙ্গাপুর, আমি এখন কিভাবে থাকবো? আসলে এই 6টা মাস আমার একদম অভ্যাস হয়ে গিয়েছিল যে আমার স্বামীর সঙ্গে খুনসুটি, দুষ্টামি, সে আমাকে এইভাবে প্রতিটা রাতেই আমাকে ব্যথা দেবে, আর আমি জুড়ে জুড়ে করে চিৎকার করব, চেঁচামেচি করব, ব্যথায় সুখে আমি চিৎকার করব এক অদ্ভুতভাবে। কিন্তু এখন আমার পাশে স্বামীও নেই, বিছানাটা পুরো ফাঁকা, সোফাটা ফাঁকা। মানে মনের ভিতরে কি বলবো, সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করতো, একটা কেমন যেন একটা কাজ করতো। আমার ভালো লাগতো না। স্বামীকে কল দিতাম, সেও আমাকে বলতো একই কথা, তারও নাকি বিদেশে গিয়ে এখন আর ভাল লাগে না। এর আগে সে অনেকবার গিয়েছে, দেশে এসেছে, কিন্তু এরকম মনে হয় নাই। সে আমার সঙ্গে দীর্ঘ 6টা মাস কাটানোর পর তারও ভালো লাগতেছে না। তো অনেক সময় ভিডিও কলে সে দেখতে চাইতো, অনেক সময় হাত দিয়ে, সেও ওই পাশ থেকে, আমিও এই পাশ থেকে, বুঝেন তো? তো যাই হোক, বিবাহিত লাইফে আসলে এরকম যারা প্রবাসে আছে, তারা স্বামী স্ত্রী এরকম একটু মোবাইল একটু আর একটু একটু উত্তেজিত হয়। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এইভাবে যাইতে যাইতে আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন শুরু করতে লাগলাম। কিন্তু বন্ধুরা, প্রায় 9 মাস 10 মাস যাওয়ার পর আমার গর্ভে সন্তান আসলো। মানে আমি বাচ্চার মা হতে যাচ্ছি। এভাবে বছর ঘুরতে না ঘুরতেই আমার একটা ছেলে সন্তান হলো, এবং সেই ছেলের নাম রেখেছিলাম সাকিব, কারণ ও দেখতে অনেক সুন্দর ছিল। আর আমার স্বামীর নাম ছিল হচ্ছে, হ্যাঁ, শাফিক ছিল, এজন্য আমার শফিক ছিল, এজন্য আমার ছেলের নাম সাকিব রেখেছি তালিবাস দিয়ে। তো যাই হোক, আমার ছেলের খবরে শুনে আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই, এবং কি সিঙ্গাপুরে বসে থাকে আমার প্রিয় হাজবেন্ড, সেও অনেক বেশি খুশি হলো যে সে ছেলের বাবা হয়েছে। মানে ভীষণ খুশি, সে অনেক আনন্দ পেয়েছে। তো আমিও আনন্দ পেয়েছি। কিন্তু বন্ধুরা, এভাবে আমার ছেলেটাকে নিয়ে এখন মোটামুটি সময়টা চলে যেত, মোটামুটি দিন কাটতো, রাতটা ওর সঙ্গে। বাচ্চা কাচ্চা বুঝেন তো, মানে জন্ম দিলে মায়েদের একটু দায়িত্ব বেড়ে যায়, সেবা যত্ন করতে হয়। তো ওকে বড় করতে করতে, লালন পালন করতে করতে, হ্যাঁ, একটু এদিক সেদিক ব্যস্ত হয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে প্রায় 5 বছর কেটে গেল। আমার স্বামীও বিদেশ থেকে আসলো। সে প্রায় 5 মাসের ছুটি নিয়ে আসছে। আসলে সে কোনো কোম্পানিতে চাকরি করে না, তো তার নিজেরই বিজনেস, সে চাইলেই যে কোনো সময় আসতে পারে। কিন্তু 5 বছর পরে আসে, কারণ সবসময় তো টাকা খরচ করতে চায় না সে। যাই হোক, 5 মাসের ছুটি নিয়ে আসছে 5 বছর পর। আর আমার ছেলে এখন প্রায় অনেক বড় হয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে ওর। ও এখন হাতে চলাফেরা করে। আর আমি নিজেকেও সেভাবে প্রস্তুতি করে রাখলাম যে আমার স্বামী দীর্ঘ 5টা বছর পর আসলো। হ্যাঁ, মনে হয় এইবার আমার সঙ্গে
আবার একটা রোমান্টিক দিন হবে রে ভাই। আমি তো কি বলবো বন্ধুরা, আমি তো আসলে সেই খুশি ছিলাম যে আমার স্বামী আগের বার বিয়ের পর আমার সঙ্গে যে এই কাণ্ড ঘটাইছিল, এইবার তো মনে হয় আরো বেশি কিছু হবে। আমি বিশেষ করে ভিতর থেকে অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, অনেক অনেক বেশি খুশি হয়ে পড়েছিলাম, অনেক বেশি আনন্দ লাগতেছিল আমার যে এইরকম আমার সঙ্গে হবে বা হতে যাচ্ছে। মানে কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সে দেশে আসলো, রাতের বেলায় আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে আমরা গেলাম রুমের ভিতরে ঘুমাবো। ওই সময় আমি তাকে বললাম, এই পাঁচটা বছর আমাকে ছাড়া থেকেছো কিভাবে? হ্যাঁ, আজকে আমি তোমাকে দিব না। সে আমাকে একটু জুরি করলো, বলল, আরে আমি এখন চলে এসেছি না, রাগ করো কেন? সাকিব কি ঘুমাইছে? আমি বললাম, হ্যাঁ, ও তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তো স্বামী বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। বন্ধুরা, এই কথা বলতেই আমি ভীষণ এক্সাইটেড, আবার একটু লজ্জা পেয়ে গেছি। তারপর আমরা যখন সেই কাজ শুরু করব, বাইরে বাই কি বলবো, আমার স্বামী আগে যেরকম ছিল এখন আর সেরকম নাই। মাত্র 2 মিনিটের ভিতরেই তার কাজ শেষ। সারা রাত আমি হতাশায় ছিলাম, দুশ্চিন্তা ছিলাম, টেনশনে ছিলাম যে সারাটা রাত প্রায় 12টা ঘন্টার মধ্যে আমার স্বামী আমাকে মাত্র 2টা মিনিট সময় দিল। হ্যাঁ, তখন আমি তার দিকে তাকিয়ে দেখি তার অবস্থা পুরো সিরিয়াস। আমি তাকে বললাম, আপনি না বিয়ের পরে কত ছিলেন, স্ট্রং ছিলেন, এত পাওয়ার ছিল আপনার, কি এখন কি হলো? তখন সে আমাকে যা বলল, আমার মাথা পুরো ফেটে গেল। এটা আপনারা শুনলে আপনাদেরও মাথা ফেটে যাবে। তখন সে আমাকে বলল, আরে আমি কি করব বলো তো লাইলা, তোমার সঙ্গে এমন একটি কাজ করে বিদেশে গিয়ে থাকা যায় নাকি? হ্যাঁ, ওইখানে তোমার সঙ্গে আমি হাত দিয়ে দিয়ে ওই কাজ করতাম ভিডিও কলে। এরপর আমি বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন ভিডিও দেখতাম, দেখে দেখে আমি ওই কাজ নিজেরটা নিজেই করতাম, খুব শান্তি পাইতাম, বুঝছো, খুব শান্তি পাইতাম। এখন আমার কি করার বলো তো, আমি তো একেবারেই মানে কোনো কিছু পারতেছি না, এখন কি করব? তখন আমার স্বামীর মুখে এই কথা শুনে, বন্ধুরা, সে যে বলেছিল 5 মাস থাকবে, এই কথাটা আমার কেন জানি এখন খুব বিরক্ত হচ্ছে। এই 5টা মাস সে আমার কাছে থেকে এখন কি করবে? সে তো এখন পারেই না। হ্যাঁ, সে তো এখন পারেই না। তাকে দিয়ে আমি কি করব? আমার এখন কি করার আছে? আমার মাথায় পুরো যেন আসমানটা ভেঙে পড়ল যে এইটা আমি তার মুখ থেকে আমি এটা কি শুনলাম। হ্যাঁ, আর আমি এটা কি দেখতেছি মাত্র, তাই বলে 2 মিনিট? এটা তো আমার হবে না বন্ধুরা। আমার তো এমন একটা পুরুষ চাই যে আমাকে সারা রাত করবে, ভালোবাসবে, আদর করবে, হ্যাঁ, এরকম কিছু। কিন্তু আমার স্বামীর এখন যা অবস্থা দেখতেছি, তাতে মনে হয় না সে আমার বাকি জীবনটা সুখে শান্তিতে পার করতে পারবে। আমি আমি ভীষণ মন খারাপ করলাম, আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। এক প্রকার তার থেকে আমি মুখ ফিরে নিলাম, নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম আর চোখ দিয়ে কান্না করতেছিলাম, খুব টিপ টিপ করে পানি পড়তেছিল যে এই 5টা বছর বুকে পাথর দিয়ে আমি তার আশায় ছিলাম, তার জন্য অপেক্ষা করেছিলাম। 5 বছর এসে সে আমাকে গান শোনাচ্ছে যে সে নাকি আগের মতো আর সম্ভব না, তার অল্পতেই হয়ে গেছে। হায় আল্লাহ, কি যে করি। তো বন্ধুরা, এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, আর কাজও না। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব এটা ভাবতেছি, ডাক্তারের কাছেও সে যেতে চায় না। সে বলে, আরে ডাক্তারের কাছে যাব, আমার একটা মান সম্মান আছে না, একটা প্রেস্টিজ আছে না, আমি সিঙ্গাপুর প্রবাসী, সবাই আমাকে চেনে জানে, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবা, বলবে আমি স্ত্রী দুর্বল, আমি স্ত্রীকে সুখ দিতে পারি না। হ্যাঁ, এটা কি আমার ভালো দেখা যায়? এটা কি আমার খুব সম্পদ দেখা যায়? এটা আমার স্বামী তো সে আমার দুঃখটা বুঝলই না। আমার যে এটা চাই, এগুলা চাই আমার। বন্ধুরা, আমার স্বামী এগুলো আর এখন বুঝলই না। সত্যি কথা বলতে আমার এখন ভীষণ মন খারাপ হলো, ভীষণ, যে
আমি এই জীবনটা কার জন্য অপেক্ষা করলাম? আরে ভাই, আমি নিজে তো একটা মানুষ, আমার নিজেরও তো একটা চাহিদা আছে, তাই না? নিজের একটা চাহিদা আছে, নিজের একটা শরীর আছে। তার মানে কি আমার জীবনটা এখন এইভাবেই যাবে? বিয়ের 5 বছর চলে গেল, এক বাচ্চার মা হয়েছি, আমার বাকি জীবনটা কি তাহলে এইভাবেই যাবে? তো এভাবে দেখতে দেখতে আমার স্বামী 5 মাসের জন্য ছুটি নিয়ে আসছিল। 2 মাস থেকেই সে আবার চলে গেল। সে পারতেছে না, তার মন খারাপ, আমারও মন খারাপ, কি করব? তখন সে আমাকে বলল তার নাকি একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, তাকে ইমার্জেন্সি যেতে হবে। তো সিঙ্গাপুরে সে যাওয়ার পর আমাকে কল দিল, ভিডিও কল দিয়ে বলতেছে, লাইলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নিজের কিছু সাময়িক সুখের জন্য আমি শুধু আমার জীবনটাই নষ্ট করি নাই, আমি তোমার জীবনটাকেও নষ্ট করে দিয়েছি। আমি তোমার সুখ শান্তি, তোমার চাহিদাটা এখন পূরণ করতে পারতেছি না। আসলে এরকম একটা ভুল কাজ আমি করে ফেললাম লাইলা, শুধুমাত্র সাময়িক সুখের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার পুরো কান্না চলে এসেছিল যে আমি কি করব। আমার মাথায় ততক্ষণেও কোনো কিছু কাজ করতেছিল না। যেই স্বামী আমাকে বিয়ের পর বাঘের মতো আমাকে আদর করেছে, হ্যাঁ, দরজা বন্ধ করলে দরজা খুলতেই দিত না, চুলের মুঠি ধরে আমাকে কান্না করাই ছাড়তো, আর সেই স্বামী আজকে বিড়ালের মতো আমার কাছে ক্ষমা চাচ্ছে। ছি 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 ছি। তারপর সে আমাকে লাস্টে আরো একটা কথা বলল যে লাইলা, আমার তো আর সম্ভব হচ্ছে না। দেখো, আমার জন্য তোমার জীবনটা ধ্বংস করো আমি চাই না। আমার তো টাকা পয়সা কোনো কিছুই অভাব নাই, টাকা পয়সা আছে, শুধু সুখের দরকার। লাইলা, তুমি একটা ছেলে মানুষ, এখন তো শহরে অনেক ছেলে পাওয়া যায় বাড়াতে, কিছু টাকা দিলেই হয়ে যাবে। তুমি একটা ছেলের সঙ্গে রিলেশন করে বা ওকে টাকা পয়সা দিয়ে তুমি তোমার চাহিদাটা মিটিয়ে নাও। তবে খবরদার, মানে আমার ছেলে যেন কোনো কিছু না জানতে পারে, ও যেন কোনো কিছু না বুঝতে পারে। ওর দেখাশোনা করো, ওর খেয়াল টেয়াল রাখো। আর এটা তুমি করো, ঠিক আছে? কারণ আমার জন্য আমি চাই না তোমার জীবনটা ধ্বংস হোক, ঠিক আছে? অলরেডি অনেক সময় চলে গেছে, বাকি জীবনটা তুমি একটু সুখে কাটাও, এটা আমি চাই। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি আমার হাজব্যান্ড হয়ে, আমার স্বামী হয়ে এরকম একটা কথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, তোমার কি আমাকে বাজারের মেয়ে মনে হয়? আমি বাজারের মেয়ে? আমার শরীরটা কি এত সস্তা যে আমি বাজারের যে কোনো ছেলেকে আমার শরীর, আমার দেহ আমি বিলিয়ে দেব? না 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 শফিক, তোমার কাছ থেকে অন্তত আমি এটা আশা করি নাই। তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে কাগজে কলমে বিয়ে করেছি দেনমোহর নিয়ে, কিন্তু তুমি আমাকে দিতে পারবে না বলে তাই বলে আমি এই কাজ করব? না, এটা আমার পক্ষে সম্ভব না। দরকার পড়লে তুমি একটা কাজ করো, ওই যে চাইনিজ বিভিন্ন যে আছে না, প্লাস্টিকের যে ওইগুলো পাওয়া যায়, তুমি আমাকে ওইগুলো একটু ম্যানেজ করে দাও, অনলাইনে একটা অর্ডার করে দাও। আমি এগুলো দিয়ে আমি কাজ চালাবো, শসা বেগুন এগুলো দিয়ে আমি কাজ চালাবো। কিন্তু অন্তত এই কথা আমার বললো না যে বাইরে কোনো পরপুরুষের কাছে আমি যাব। এইটা আমি কখনোই পারবো না। তো এই কথা শুনে আমার স্বামীও সে বেশ খুশি হলো। তো বন্ধুরা, এখন আমি আসলে এই জিনিসটা মাথা থেকে চিন্তা একদম বাদ দিয়ে ফেলেছি যে আমার জীবনে একটা সুখ লাগবে, শান্তি লাগবে, ওইটা লাগবে, একদম বাদ দিয়ে দিছি। এখন আমার লাইফের একটাই গোল ছিল, আর সেটা হচ্ছে আমার সন্তান, আমার ছেলে সাকিব। ওকে ভালোভাবে মানুষের মতো করে মানুষ বানাতে চাই, আর এইটাই আমার লাইফের সবচেয়ে বড় গোল ছিল। তারপর বন্ধুরা, আমি একা হয়ে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি তারাও কালে কমে মারা গেল। এদিকে আমার ছেলেকে আমি স্কুলে পড়াশোনা করাতাম, ওকে স্কুল থেকে নিয়ে আসতাম, দিয়ে আসতাম। এইভাবে দেখতে দেখতে প্রায় আমার ছেলেটা স্কুল শেষ করে কলেজে উঠলো। কলেজে ওঠার পর এখন ও অনেক বড় হয়ে গেছে, প্রায় 18 বছর বয়স হয়েছে। আর ওর অনেক ফ্রেন্ডস, স্কুল জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কলেজ লাইফেও ওর অনেক বন্ধু বান্ধব হয়েছে। কিন্তু ও ইদানিং ওর বেশ কিছু ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। আর আমার ছেলেটা একটু বড় হয়েছে, তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওই বিভিন্ন আবাসিক হোটেলে যায়, তারপর হচ্ছে বিভিন্ন দৈনন্দিয়াতে যায়। হ্যাঁ, আসলে এরপর মাঝে মধ্যে ওরা
মানে বিভিন্ন ট্যুরে যায়, যেমন কক্সবাজারে যায়, সেন্ট মার্টিন যায়, ইন্ডিয়ার মেঘালয়ে যায়, অনেক জায়গায় যায়। তো ওরা বন্ধু বান্ধব দেখা যায় মাঝে মধ্যে যখন ট্যুরে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য যায়। আবার ওর অনেক সময় মোবাইল ফোন বন্ধ থাকে। আমার ছেলেটা মনে হয় রিলেশন করে, অনেক সময় ব্যস্তও থাকে। তো ওর একটা সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড, আমি যাকে চিনি, ওর নাম ছিল হচ্ছে রাকিব। রাকিবকে আমি মাঝে মধ্যে কল দিতাম, রাকিব কি ব্যাপার, তোমরা কোথায়, কই আছো, কি করতেছো, কি খাচ্ছ। অনেক সময় ওরা পাহাড়ে ভ্রমণে যেত। মানে আমার ছেলেটা ভ্রমণ প্রেমী হয়েছে ঠিকই, কিন্তু ও একটু মেয়ে লাভার ছিল। হ্যাঁ, মেয়েদেরকে খুব বেশি পছন্দ করতো, লাইক করতো। আসলে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট টিগারেট খাইতো, মাঝে মধ্যে লাল পানিও খাইতো। এমনও হয়েছে মাঝে মধ্যে আমার ঘরে বন্ধু বান্ধব এনে পার্টি শুরু করে দিত। ঠিক আছে, গান বাজনা করতো, তারপর হচ্ছে সিগারেট মিগারেট খাইতো। তবে আমার সামনে খাইতো না। আমি বলতাম, কিরে তোরা কি করিস, ছানাচুর দিয়ে কি করিস? আর লুকিয়ে পকেটে করে লাল পানি নিয়ে আসতো। আমি তো দরজা বন্ধ করে খাইতো। আমি তো বুঝতাম যে ওরা কি করে, কিন্তু কখনোই বাধা দেয় নাই। ঠিক আছে, কারণ ছেলেরা যেহেতু আমাকে সম্মান করে, আমাকে লুকিয়ে এগুলো করে, এই জন্য আমি আর তাদেরকে কখনো ওই কাজে বাধা দেই নাই। তো যাই হোক, এইভাবে বেশ কিছুদিন চলে গেল। তো একদিন আমার ছেলে মনে হয় একটা মেয়ের সঙ্গে রিলেশন করে। ওর নাম ছিল প্রিয়া। হ্যাঁ, তো আমি ওর মোবাইলের ছবি দেখেছি। একদিন কল আসলো, তখন বলতেছে, হেই তুমি কই, সাকিব আসবা না? তখন আমি বললাম, না, আমি সাকিবের মা বলছি, তুমি কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। তখন আমি একদিন রাকিবকে কল দিলাম, দিয়ে আমি বললাম, এই রাকিব তুমি কই আছো? ও বললো, আন্টি আমি তো কলেজে আছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, কালকে একটু কলেজে যাইও না। আমার ছেলে যখন কলেজে থাকবে, তুমি একটু আমার সঙ্গে দেখা করতে আইসো তো, তোমার সাথে আমার একটা পার্সোনাল দরকার আছে। ও আমাকে তখন বললো, আন্টি কি দরকার, ফোনে বলেন না। আমি বললাম, না, তুমি সাকিবকে শোনায়ও না যে তুমি আমাদের বাসায় আসবা, লুকিয়ে আসবা, কলেজ থেকে ছুটি নিবা, আর তোমার ফোনটা বন্ধ রাখবা, ঠিক আছে? ও তখন বললো, আচ্ছা আন্টি ঠিক আছে, তাহলে আমি কালকে দেখবো চেষ্টা করে। আমি বললাম, না চেষ্টা না, তোমাকে আসতেই হবে। তারপর ও আসলো বাসায় পরের দিন সকাল 10টায়, আর আমার ছেলে 9টার দিকে বের হয়ে গেল কলেজের দিকে। তো তখন আমি ওকে কিছু চা নাস্তা দিলাম, দিয়ে বন্ধুরা সেদিন আমি আসলে খুব চিন্তিত ছিলাম। আমি একটা মেক্সি পরেছিলাম বাসায়, সচরাচর যেটা পরি আর কি, যেমন রাতে পরি হচ্ছে নাইটি ড্রেস পরি, রাতে একটু পাতলা পরি আর কি, কাপড় চোপড়। বাসায় তো আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ থাকে না, এই জন্য একটু পাতলা নাইটি ড্রেস পরি, আর দিনের বেলায় মনে করেন মেক্সি পরি, বা অনেক সময় শাড়ি পরি। হ্যাঁ, কোনো কোনো কিছু মানে ঠিক নাই। আর বাসায় তো আমি একাই, আমার তো বয়সও হয়েছে মোটামুটি, তো এই জন্য আমি ভাবি নাই। তো সেদিন আমি একটা মেক্সি পরেছিলাম, কোনো উন্না টুন্না পরি নাই। আমি রাকিবকে আমার ছেলের সন্তানের মতোই আমি দেখতাম। তো ওকে আমি চা নাস্তা দিলাম, ও আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, আমার শরীরের বিভিন্ন বডি দেখতেছে, হ্যাঁ দেখতেছে, আমি বুঝতে পারতেছিলাম। ঠিক আছে, আমি তখন ওকে বললাম, রাকিব তোমাকে যে কারণে ডাকছিলাম বুঝছো, আচ্ছা তোমার বন্ধু সাকিব, মানে আমার ছেলে কি কোনো রিলেশন করে নাকি কোনো মেয়ের সঙ্গে? হ্যাঁ। তখন ও আমাকে বললো, আন্টি আপনি আমাকে বাসায় ডেকে এই কথাটা বলতেছেন? আমি তোর ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আন্টি দেখেন, আমার বন্ধুর কোনো পার্সোনাল ব্যাপার আমি বলতে পারবো না আপনার কাছে। তখন আমি বললাম, দেখো রাকিব, তুমি আমার ছেলের বন্ধু, আমার ছেলের মতোই। তো আমার ছেলেটা আসলে বাজে পথে যাচ্ছে কিনা এটা মা হিসেবে কি আমার জানা দরকার না? আর তুমি কি তোমার বন্ধু চাও যে তুমি ও খারাপ পথে যাক? তখন ও বললো, আন্টি ও তো কোনো বাজে পথে যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে এই কথাটা আন্টি বলতে পারবো না। আমি বললাম, কেন তুমি বলতে পারবে না? তার মানে তোমার ভিতরে নিশ্চয়ই কোনো গাপলা আছে। তখন ও আমাকে বললো, আন্টি আমি বলতে পারবো না, ওর নিষেধ আছে, যাই আজকে আমি চলে যাই আন্টি। তারপর ওকে আমি কত জুড়াজুড়ি করলাম বন্ধুরা বলানোর জন্য, ওর মুখ থেকে শোনার জন্য। ছেলেটা কোনো কিছু স্বীকার করলো না। ওরে বাপ রে বাপ, সেই যে গাড় তেরা বন্ধুরা, এক রুকা, হ্যাঁ এক রুকা একটা গাড় তেরা। কত করে ওকে বুঝাইলাম, কত কিছু বললাম, না কোনো মতে কোনোভাবে ওকে রাজি করতে পারলাম না, চলে গেল। তো
বাসায় আসলো পরে আমার ছেলে রাকিব, এই সাকিব, ওকে বললাম, সাকিব তুমি কি কোনো প্রেমে টেমে পড়ছো নাকি? আমাকে বলো, দেখো বাবা, প্রেম টেম করো না, এখনকার মেয়েরা ভালো না, বুঝছো? টিকটক ফিকটক করে কি সমস্ত করে। তুমি কলেজ লাইফ শেষ করো, তোমার বাবা দেশে ফিরলে আমরা তোমার জন্য মেয়ে দেখব, তখন তোমাকে আমরা নিজেরাই বিয়ে দিব। তোমার মেয়েদের পিছনে বাবা ঘুরতে হবে না, বুঝছো? তুমি কোন বংশের ছেলে তোমার সেটা মনে আছে তো? ও আমাকে তখন বলল, উফ মা, তুমিও না সব কিছুতেই বাড়াবাড়ি করো। শুনো মা, আমি একটু বড় হয়েছি আর আমার নিজের একটা লাইফ আছে আলাদা। মা, তুমি কেন বুঝো না? এই কথা বলে আমার ছেলেও চলে গেল। তখন আমি বুঝলাম যে আমার ছেলেটা আমাকে এখন একদমই সময় দেয় না। সারাক্ষণ ট্যুর করে, ওই বন্ধুর ফ্ল্যাটে যায়, ডেট করে, কি করে আমার ছেলেটা বাজে পথে চলে যাচ্ছে। হ্যাঁ, মা হিসেবে তো আমার দায়িত্ব যে আমার ছেলেটাকে ভালো রাস্তায়, ভালো পথে নিয়ে আসার জন্য। তখন আমি চিন্তা করলাম, না, ও তো আমার কাছে মুখ খুলবে না। আমি ওর বন্ধু রাকিবকে যে কোনো ভাবেই হাত করতে হবে। যত টাকা লাগুক লাগুক, দরকার পড়লে ও যা চায় আমি তাই দেব, কিন্তু রাকিবকে আমার হাত করতে হবে। ওর কাছ থেকে আমার সবকিছু শুনতেই হবে। পরের দিন আমি আবারও রাকিবকে কল দিলাম, দিয়ে আমি রাকিবকে বললাম, রাকিব, তোমার সাথে আমার একটা দরকারি ইম্পর্টেন্ট কথা আছে, কালকে একটু বাসায় আসবে? শুনেছি আমার ছেলে নাকি আসতে একটু লেট হবে, ও নাকি কোথায় জানি যাচ্ছে। ও আমাকে বললো, হ্যাঁ আন্টি, আমিও শুনেছি। তো আমি বুঝলাম যে ও গার্লফ্রেন্ড নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে আর কি। যাই হোক, আমি রাকিবকে বললাম, তুমি তো আর সঙ্গে যাচ্ছ না? রাকিব বলল না। তখন রাকিব আসতে চাইল না। রাকিব আমাকে বলল, আন্টি, আপনার বাসায় গেলেই তো আপনি আমাকে সাকিবের পার্সোনাল বিষয়ে বলতে বলেন। দেখেন আন্টি, আমি কিন্তু এই বিষয়ে বলবো না একদম। আমি বললাম, হায় রাকিব, সাকিবের কোনো পার্সোনাল বিষয় আমি তোমার কাছে আর জানতে চাইবো না। আর শোনো, ও ছেলে মানুষ, এই বয়সে একটু একটু আর একটু এরকম করতেই পারে। তোমার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে, অন্য একটা কাজ আছে, তুমি আগে বাসায় আসো তো, আমার কিছু কাজ আছে, করে দিতে হবে। আমি কি সাকিবকে বলবো? তখন রাকিব আমাকে বলল, হা হা, না না আন্টি, আপনি যেহেতু বলতেছেন অন্য একটা দরকার, অন্য একটা কাজ, তাহলে আমি আসবো কালকে। পরের দিন ঠিক সকাল 10টার সময় আমার বাসায় আসলো রাকিব। আমার ছেলে সকাল 8টার সময় কোথায় বের হয়ে গেছে, নাস্তাটাও খাইল না। ওরে বললাম, নাস্তাটা খেয়ে যা বাবা, নাস্তাটা খাইল না। রাকিব আসতেই আমি সেদিন একটা পাতলা একটা কাপড় পরেছিলাম, একটা ব্রা পরেছিলাম। আমার শরীরের হটনেস ভালোভাবেই দেখা যাচ্ছিল। রাকিব তো আমাকে দেখে একদম পুরো ফিদা। ওর দুটো চোখ একেবারে পুরো জাম্বুরা হয়ে গেছে। পুরো দুইটা বড় বড় চোখ দিয়ে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল। আমি বুঝলাম রাকিব ও আমাকে কিভাবে স্বীকার করবে, ও সেটা কুল কিনারা কোনোভাবে বুঝে পাচ্ছিল না। তখন আমি রাকিবকে কিছু টাকা দিলাম, দিয়ে বললাম, এই নাও রাকিব, এখানে প্রায় 50,000 টাকা আছে, তুমি ইচ্ছে মতো খরচ করতে পারবে। আর শোনো, সাকিব কোথায় গেছে, কার সঙ্গে কি করে, তুমি আমাকে বলতে হবে। সাকিব, তখন রাকিব আমাকে বলল, দেখেন আন্টি, আপনার এই টাকার লোভে আমি কোনো কাজ করব না। আমার বাপের কি টাকা পয়সা কম আছে নাকি? আন্টি, আমি সরি, আপনি আমাকে চিনতে ভুল করেছেন। আমি টাকার জন্য নিজেকে বিক্রি করি না। তাছাড়াও আমার বন্ধু, আমি এগুলো বলতে পারবো না। তখন আমি বললাম, আচ্ছা, তোমার বন্ধু এমন কি কাজ করে যে আমি মা হয়ে সেটা জানতে পারবো না? তখন রাকিব আমাকে বলতেছে, আন্টি, আপনি ওর কাছে সরাসরি জানতে পারেন না, কেন আমাকে অযথা বিপদে ফেলান? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দিয়ে যেহেতু কাজ হচ্ছে না, ঠিক আছে, আমি অন্য কোনোভাবে জেনে নিব। তারপর সে আমাকে বললো, আন্টি আর কি বলবেন, তাহলে কি আমি চলে যাব? আমি বললাম, আর একটা উপায় আছে। আমি তুমি কিন্তু আমাকে পছন্দ করো, আমি যা বুঝলাম তোমার এই বড় বড় চোখ দুটো দেখে। তুমি যদি চাও আমাকে খেতে পারো, আমি তোমাকে বারণ করব না। আর এই বয়সে একটু আর একটু হয়েই থাকে, কি আমাকে পছন্দ তোমার? এই কথা বলতেই রাকিব একটু লজ্জা পেয়ে গেল। ও একটু সামলাতো, মানে ও কলেজে কোনো প্রেম টেম করতে পারে না, বুঝছেন? আমি যা বুঝলাম আর কি। তখন রাকিব আমাকে বলল, আন্টি, আপনি সত্যি আমাকে দিবেন খেতে? আমি বললাম, হ্যাঁ রে বাবা, হ্যাঁ 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 দিব।
কিন্তু বিনিময়ে সাকিব কোথায় যায়, কি করে, কার সঙ্গে, আমাকে তুমি ইনফরমেশন দিতে হবে। তুমি যেভাবে আমাকে চাইবে ঠিক সেভাবে আমি তোমাকে দিব, যখন খুশি তখন। কিন্তু সাকিবকে এই কথা বলতে পারবে না। রাকিব তখন পাগল হয়ে গেল। ও বলল, আন্টি আমি রাজি, যদি আপনাকে পাই সত্যি আমি রাজি। এই কথা বলেই আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলো। রাকিব তখন আমাকে বলল, আন্টি আমি আগে বলতে পারবো না, আগে আমি কাজ করতে চাই, তারপর। আমি বললাম, ওরে বাবা, হ্যাঁ আগে কাজ করতে চাও, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। তারপর বন্ধুরা আমি ওকে বললাম, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তুমি বরং এই রুমে একটু বসো। আমি ওয়াশরুমে গিয়ে বন্ধুরা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে গুসুমুসুম করে তারপর আমি ওর কাছে গেলাম, একটু বডি স্প্রে মেরে গেলাম, একটু ক্রিম টিরিম দিয়ে তারপরে গেলাম। রাকিব আমাকে ওর ঘরে ঢুকতে আমাকে বলল, আন্টি যে সুন্দর সেন্ট আসতেছে, যে সুন্দর গ্রান আসতেছে, উফ আন্টি আপনার আমার মতো একটা ছেলে আছে বুঝাই জানা, আর আপনি এত সুন্দর এখনো, এত গর্জিয়াস। আন্টি আপনার বন্ধুর, আপনার ছেলের সঙ্গে তো আমি অনেকদিন চলাফেরা করি, ওর বাবাকে তো দেখি না আসতে। তখন আমি বললাম, ওর বাবা আছে সিঙ্গাপুরে, ব্যবসা করে, আসবে কিছুদিন পর। আচ্ছা তুমি কি এখন কাজ করবে? রাকিব তো আমার জন্য সেই পাগল, ও বলতেছে, আন্টি আপনার চুলে এত সুন্দর গ্রান, আপনার কি সুন্দর বডি আন্টি, আমি তো মনে হয় পাগল হয়ে যাব আন্টি, আপনার এই রূপ যৌবন আমাকে পুরো আন্টি পুরো পাগল বানিয়ে দিবে। আমি বললাম, এত কথা না বলে কাজ করো তো। বন্ধুরা ও যখন আমাকে টাচ করলো, আমাকে স্পর্শ করলো, বিশ্বাস করবেন আমার শরীরে পুরো কারেন্ট চলে এসেছিল, পুরো কারেন্ট। আসলে শরীরটা এমন ভাবে কারেন্ট চলে আসছে। বন্ধুরা কত দিন হয়ে গেল এই সমস্ত কাজ করি না, প্রায় 20 বছর হয়ে গেল ওর বাবা আমার সঙ্গে এই কাজ করে না। সেই যে রাগ হয়ে সিঙ্গাপুরে গেল, আর আসে না, আসলেও 10 বছর পরে পরে আসে, কিন্তু আমাকে তেমন একটা সময় দেয় না। আর আমার এখন টাকা পয়সা ভালোই হয়েছে আমাদের, কিন্তু উনি আসতে যায় না। যাই হোক, উনি বলেছে একবারে ব্যবসা বাণিজ্য সবকিছু ক্লোজ করে, মানে ওই দেশের বিক্রি করে দিয়ে তারপর একবার চলে আসবেন, একটু জায়জামালা আছে। বন্ধুরা রাকিব যখন আমাকে স্পর্শ করলো, আমি এত একটা শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত একটা আরাম পেয়েছি বন্ধুরা, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত আরাম একটা পুরুষের ছোঁয়াতেই আছে। কতদিন পুরুষ মানুষের ছোঁয়া পাই না রে, বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। রাকিব যখন আমাকে ছুলো তখন মনে হয় পুরো শরীর আগুন হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। আমি রাকিবকে বললাম, বাবা তুমি এবার আসল কাজ শুরু করো। রাকিব তো সেই মজা দিচ্ছে, সেই ফিলিংস দিচ্ছে বন্ধুরা, মানে আমার কাছে মনে হয় পৃথিবীর কোটি কোটি টাকাও মনে হয় এই সুখটা দিতে পারে না। আমি বললাম, রাকিব তুমি এতদিন কোথায় ছিলা বাবা? এতদিন কোথায় ছিল, আমাকে কেন তুমি বললো না? ও আমাকে বললো, আন্টি আমি তো অনেক আগে থেকেই আপনার জন্য ফিদা, পাগল, কিন্তু আপনি আমার বন্ধুর মা হন বলে আপনাকে কখনো বুক ফুটে কোনো কিছু বলতে পারি নাই আন্টি। আপনার জন্য যে কি শান্তি লাগতেছে আন্টি, সেই ফিলিংস আন্টি। মানে রাকিব পুরো অদ্ভুত ভাবে চিৎকার করতেছে, আমিও একটু অদ্ভুত ভাবে চিৎকার করলাম। ভাই আজকে পুরো 20টা বছর পর আমি এমন একটা ফিলিংস পেয়েছি, আর সত্যি কথা বলতে রাকিবের মতো এরকম একটা যুবক ছেলে পাবো এইটা আমি কখনো কল্পনাও করতে হয় নাই বন্ধুরা, আমি কখনো কল্পনাও করতে পারি না, আপনাদের কি বলবো। তো যাই হোক, আমি রাকিবকে তখন বললাম, ওর মোটামুটি শেষ। বললো, আন্টি আমার তো হয়ে গেছে। আমি বললাম, কি হলো এত তাড়াতাড়ি? আমার তো হলো না, আমার আর একটু লাগবে বাবা, একটু দেখো না চেষ্টা করে। রাকিব আর একটু চেষ্টা করলো, তখন গিয়ে আমি পৃথিবীর এক সুখ পেলাম, একটা শান্তি পেলাম বন্ধুরা। মনে হচ্ছে আজকে আমার জীবনটা সার্থক। 20 বছর পর শরীরে কারেন্ট আসলো, আগুন হলো, তারপর হচ্ছে শেষ পর্যন্ত পানি হলো। সেই একটা শান্তি পেলাম বন্ধুরা। যাই হোক, তখন আমি রাকিবকে বললাম, রাকিব তুমি কি সত্যি মজা পেয়েছো? রাকিব বলল, আন্টি সেই ফিলিংস পেয়েছি, সেই মজা হয়েছে আন্টি, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন আমি রাকিবকে বললাম, দেখো আমি তোমাকে কত মজা দিয়েছি, কত আনন্দ দিয়েছি। দেখো আমার তো চিন্তা হয় রাকিব, ধরো তুমি যদি আমার ছেলে হতে, আমার ছেলেটা কার সঙ্গে মিশে,
তুমি ওর সবচেয়ে ভালো বন্ধু, গুড বন্ধু, এটা আমি জানি। কিন্তু ওর যে অন্য বন্ধুগুলো আছে এগুলো তো নেশাখোর, ছাইপাশ খায়, মেয়েবাজি করে। ওরা ভালো নাকি? রাকিব, আমার ছেলের জীবনটা ওরা ধ্বংস করে দিচ্ছে। ওর বাবা সিঙ্গাপুর থেকে আসলে আমি তার কাছে কি জবাব দেব? হ্যাঁ, উনি তো বলবে আমি সারা জীবন প্রবাসে কষ্ট করেছি, তুমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলে না। লাইলা, আমি আমার স্বামীর কাছে কি জবাব দেব? রাকিব, তুমি আমাকে যখন চাও আমি তোমাকে তখনই সময় দিব, কিন্তু বাবা বিনিময়ে তুমি আমাকে ইনফরমেশন দাও, আমি আমার ছেলেটাকে ভালো লাইনে নিয়ে আসতে চাই। তখন আমাকে রাকিব বলল, আন্টি ও তো কলেজে একটা ছেলের মেয়ের সঙ্গে ও খুব পীড়িত হয়েছে। ঠিক আছে, আসলে ওর এই পীড়িত আমারও ভাল লাগে না। ঠিক আছে, ওই মেয়ের জন্য ওর সঙ্গে আমিও খুব একটা বেশি টাইম পাই না, চলতে পারি না। আসলে আন্টি কি বলবো, ছেলেরা মেয়েদের পাইলে পৃথিবীর সব কিছুই ভুলা যায়। আমি অনেক চেষ্টা করছি আন্টি, পাই না। ওই মেয়েটা খুব খারাপ, ওর থেকে অনেক টাকা পয়সা খায়। ঠিক আছে, আরো একটু মানে মেয়েটা একটু বাজে, বাজারের মেয়ের মতো, অনেক ছেলেদের সঙ্গে এগুলো করে, কিন্তু ওর পাল্লায় পড়েছে। তখন আমি বললাম, রাকিব তাহলে আমি এখন কি করতে পারি বলো তো বাবা? ও বলল, আন্টি ওকে আপনি বিয়ে দিয়ে দেন। আমার এক খালাতো বোন আছে, ওকে ও পছন্দ করতো, কদিন আগেই ওর কথা বলছিল। আশা করি আন্টি যদি ওকে বিয়ে দিয়ে দেন তাহলে ও ভালো হয়ে যাবে, কারণ বউয়ের কথা শুনবে অবশ্যই। আর আন্টি আমার খালাতো বোন আছে। তখন ও বলল, তোমার খালাতো বোনকে আমার ছেলে পছন্দ করে? তাই নাকি? তাহলে তো অনেক ভালো, তো ছবিটা দেখাও। তখন সে বলল, আচ্ছা আমার কাছে তো এখন নাই, আরেকদিন দেখাবো। তো বন্ধুরা, আমার ছেলে বাসায় আসলো পরে আমি ওকে বললাম, বাবা তোমার বাবা কদিন পরেই আসবে, আমি তোমার বিয়ের কথা ভাবতেছি, তুমি নাকি রাকিবের খালাতো বোনকে পছন্দ করো, ওকে কি তুমি বিয়ে করবে? তখন আমার ছেলে বলতেছে, না মা, আগে এক সময় পছন্দ করতাম, কিন্তু এখন ভাল লাগে না, এখন বিয়ে শাদী করবো না। আমি বললাম, বাবা তোমার আব্বু কদিন পরে দেশে ফিরে আসবে, এখন যদি তুমি এই বাজারে মেয়েদের সঙ্গে এই সমস্ত করো, তোমার বাবার কাছে আমি কি উত্তর দেবো বলো তো? আর ঠিক আছে, তুমি তোমার মতো চলো, কিন্তু এই মেয়েটার সঙ্গে চলো না, তুমি আমার কথা দাও। আমার ছেলে তখন আমার কথা দিল না। তখন আমি আমার ছেলেরে বললাম, ঠিক আছে, তুমি যেহেতু নষ্ট হয়েছ আমিও এখন নষ্ট হব। এই কথা বলে পরে আমি রাকিবকে বললাম, রাকিব বাসায় আসো, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। এরপর আমার ছেলের সামনে আমি প্রতিদিন আমি রাকিবের সঙ্গে থাকতাম, ঘুমাইতাম, ওর সঙ্গে আমি সবকিছু করতাম। আর আমার ছেলে এটা দেখে ও কোনোভাবেই সহ্য করতে পারতো না। একদিন ও আমাকে আর রাকিবকে হাতে নাতে এসে বেডরুমে আমাদেরকে দেখে ফেলে। তখন দেখে ও আমাকে বলতেছে, মা তুমি এটা কি করতেছো? চি 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 মা, তুমি আমাকে না জ্ঞান দাও যে আমি বাজারে মেয়েদের সঙ্গে মিশি কি করি, আর শেষ পর্যন্ত তুমি কিনা আমারই বেস্ট ফ্রেন্ড রাকিবের সঙ্গে। উফ মা, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। তুমি যদি অন্য কোনো কিছু বলতে বা করতে বাইরের একটা পরপুরুষের সঙ্গে, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু মা ও আমার বন্ধু, আর আমি এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। তখন আমি বললাম, ও তুমি আমারটা মেনে নিতে পারতেছি না তোমার বন্ধুর সঙ্গে, আর তুমি যে কলেজে ওই সমস্ত খারাপ বাজে ফুলাবানের সঙ্গে ছাইপাশ খাও, তাদের সঙ্গে মেশো, আবার রিসেন্ট একটা মেয়ের সঙ্গে সারাক্ষণ ইয়ে করো, ওইটা কোনো সমস্যা না। না, আমি তোমার বাবাকে কি জবাব দেব? দেখো আমি এটা ছাড়তে পারবো না। রাকিব আমাকে অনেক মজা দেয়, অনেক আনন্দ দেয়, আমারও ভাল লাগে। তোমার আব্বা বিদেশ থাকে, তুমি কি কখনো জানতে চেয়েছো আমার জীবনটা কিভাবে যাচ্ছে? আমি একটা মানুষ, তোমার কি আমাকে রোবট মনে হয়? আমার ছেলেকে আমি সেদিন খুব উচিত শিক্ষা দিয়েছিলাম। তখন ও আমাকে বলল, মা তুমি যে সুখী না বাবাকে ছাড়া, সেটা তো আমাকে কখনো বলো নাই, আমি কি করে বুঝবো? তাছাড়া আমি তো তোমার ছেলে। তাই বলে তুমি শেষ পর্যন্ত আমার বন্ধুর সঙ্গে, জি মা, আমি কি করব, কি বলবো? তখন ওর বন্ধু রাকিবকে আমার ছেলে গিয়ে বলতেছে, হারামজাদা তুই একটা বাটপার, আজকের পর থেকে আর আমাদের বাসায় আসবি না, তোর সঙ্গে ফ্রেন্ডশিপ বাদ, যা। আর আমার মায়ের সঙ্গে যদি তোকে ফের দেখি, এই কথা বলেই ও রাকিবকে বিদায় করে দিল। দিয়ে বন্ধুরা, আমার ছেলে সাকিব এমন একটি কাণ্ড ঘটাবে যা আমি কখনোই কল্পনা করতে পারি নাই, কখনোই আমার স্বপ্নেও আমি এই কল্পনাটা
এর আগে কখনোই আমি করতে পারি নাই যে এইরকম একটা কাণ্ড ঘটাবে। রাকিবকে বিদায় করে দিয়ে আমার ছেলে আমার দিকে এগিয়ে আসছে, এমন অদ্ভুতভাবে আসতেছে যা দেখে আমি একটু শিহরিত হলাম। তখন আমি বললাম, সাকিব তুমি ঠিক আছো? তখন সাকিব আমাকে কি বললো জানেন? ও আমাকে বলল, মা, আমার বাবা তোমাকে সুখ দেয় না, না তুমি বাবার কাছে সুখী না। হ্যাঁ, আজকে আমি তোমাকে এমন সুখ দিব, আজকে তোমাকে এমন এক সুখের জগতে নিয়ে যাব যা তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। এই কথা বলে সাকিব আমার দিকে এগিয়ে আসলো। তারপর ও এমন একটি কাণ্ড গতিয়ে ফেললো আমার সঙ্গে, যা ওর বাবা আমার সঙ্গে করেছিল। আমি তখন বললাম, বাবা তুমি এটা কি করতেছো? আমি তোমার মা হই। ও আমাকে বলল, চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আজকের পর থেকে হ্যাঁ তুই আমার মা, কিন্তু তোকে আমি মা বলে অস্বীকার করব না। আমি আমার বাবার অবর্তমানে তোকে এখন থেকে আমি এটা দিয়ে যাব, সুখ দিব। আমার বাবা সিঙ্গাপুরে থাকে, সে তোমাকে সুখ দিতে পারে না, এই জন্য তুমি আমার বন্ধুর সঙ্গে এই কাজ করবা না। এখন থেকে তোমার যত ইচ্ছা, যত চাহিদা, সব কিছু আমি পূরণ করব। তোমাকে আর কোথাও কারো কাছে আর যেতে হবে না। বন্ধুরা, এই কথা বলে আমার ছেলে ওই দিন আমার সঙ্গে এই কাজটা করলো, যা আমি কখনোই স্বপ্নেও ভাবি নাই। এরপর থেকে প্রতিনিয়তই আমার সঙ্গে এমন ঘটনা ঘটত। একদিন ওর বাবা দেশে আসলো, ফোন করে সব ব্যবসা সিঙ্গাপুর থেকে ক্লোজ করে দেশে চলে আসলো একবারে। তখন আমি বললাম যে, সাকিব এখন অন্তত ভাত দাও, তোমার বাবা চলে এসেছে, এখন আর এগুলো করা যাবে না। ও বলল, ঠিক আছে, একটা শর্তে, তুমি আমাকে কথা দাও যে আর কোনো দিন আমার কোনো বন্ধুর সঙ্গে এরকম কাজ করতে পারবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তার আগে তোমাকে বিয়ে করতে হবে, তোমার বাবা আর আমি এখন তোমার জন্য পাত্রী দেখব। ও বলল, ঠিক আছে। এরপর বন্ধুরা, আমাদের মা ছেলে সম্পর্ক ঠিক আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আর আমার স্বামী এখন দেশে চলে এসেছে, এখন চাইলেও আর রাকিবকে আনা সম্ভব না, বা আমার ছেলের সঙ্গেও আর আমি এটা করতে পারবো না। সমাজে একটা মান সম্মান আছে। তবে যাই হোক বন্ধুরা, আমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে 20 বছর যাবৎ আমি কোনো আনন্দ পাচ্ছিলাম না, সুখ পাচ্ছিলাম না, কিন্তু রাকিব এবং আমার ছেলে, ওরা দুজনই আমাকে সেই আগের আনন্দটা ফিরিয়ে দিয়েছিল। জানি না এখন আমার স্বামী দেশে এসেছে, সে হয়তো আমাকে টুকটাক কিছু দিবে, কারণ সে যে একেবারেই পারে না তা কিন্তু না। হ্যাঁ, টুকটাক দেবে, তবে এখন আমার যা বয়স, টুকটাক দিলেই আমাকে হবে। আমি খুশি। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা ছিল আমার জীবনের একটি অংশ। আশা করি বাস্তবে কিন্তু এখন এইরকম অনেক অনেক জীবনের ঘটনা ঘটতেছে। কার জীবনে কি হচ্ছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা কিন্তু কেউ কোনো কিছুই জানি না। সবাই আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আর আমি আমার ভিডিওগুলো বানাই শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের জন্য, যারা প্রবাসে থাকেন, ফ্যামিলি পরিবার ছেড়ে যারা বিদেশে আছেন। হ্যাঁ, আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের অন্তত একটু বিনোদন দিতে পেরেছি, একটু মজা পাবেন। কারণ আপনারা সারাক্ষণ কঠোর পরিশ্রম করেন দেশ ছেড়ে, পরিবার ছেড়ে। তো আপনারা এই গল্পগুলো শুনলে একটু মনোযোগ অন্যদিকে যাবে, একটু মজা পাবেন, আনন্দ পাবেন, এই জন্যই বানানো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে।